আবারও বিরতি দিলেন। একে একে তাকালেন তার শ্রোতাদের দিকে। আপনারা যদি জনা 12 লোকের ব্যবস্থা করতে পারেন, মনে করুন ক্ষেত মজুরের ছদ্মবেশে লুকিয়ে থাকলো ওরা কুয়ামাদেরোর কাছাকাছি কোথাও। তার আগে একটা নৌকা প্রস্তুত অবস্থায় রাখলো সংলগ্ন নদীঘাটে। তারপর সেই জনা 12 লোক কি করে চিনে নেবে জন কাস্টেলকে? জিজ্ঞেস করলো পিটার। তাকে একটা গাধার পিঠে বসিয়ে রওনা করানো হবে কুয়েমাদেরোর উদ্দেশ্যে। সে দায়িত্ব আমার। যেহেতু ধর্মদহিতার অভিযোগে অভিযুক্ত হয়েছেন তিনি, সেহেতু ধর্মবিচার সভার নিয়ম অনুযায়ী ভেড়ার চামড়া দিয়ে বানানো একটা জ্যাকেট পরানো হবে তাকে সেদিন। সে জ্যাকেটের পিঠে আঁকা থাকবে শয়তানের চেহারা, আঁকা থাকবে আগুনে প্রজ্বলিত অবস্থায় একটা মানুষের শরীরও। অর্থাৎ ওই ছবির মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে যে বা যারা শয়তানের উপাসক তাদের একমাত্র শাস্তি আগুন। যা হোক, এসব আঁকাআঁকির কাজ অনেক বছর ধরে করছি আমি। হাত পেকে গেছে আমার। জন কাস্টেলের জ্যাকেটেও আমারই রং তুলির ছোঁয়া লাগবে। আঁকার সময় বিশেষ কায়দায় তার জ্যাকেটের কলারের নিচে কিন্তু বুকের উপরে ঝুলিয়ে দেব ফাঁসির দড়ি। ওটা দেখেই তাকে চিনে নিতে হবে আপনাদের লোকদের। আর কিছু? বলল পিটার। কাস্টেলের কাছাকাছি থাকার চেষ্টা করব আমি। আমাদের সঙ্গে দুজনের বেশি প্রহরী থাকতে না দেওয়ার চেষ্টা করব। অতর্কিত হামলা করে ওই দুজনকে কাবু করতে হবে আপনাদের লোকদের। তবে সাবধান, আমার উপর যেন ভুল করেও হামলা না চালায় তারা। আমি যেইমাত্র দেখব ওই সশস্ত্র ডাকাতদের, অমনি প্রাণ বাঁচানোর অভিনয় করে দৌড়ে পালাবো। পরে যদি আমার বিচার করে ধর্মবিচার সভা, আত্মরক্ষার অজুহাত দিতে পারবো আমি। ফাদারের পরিকল্পনায় দ্বিমত পোষণ করলেন না কেউ। এবার 1000 স্বর্ণমুদ্রা দিয়ে দিন আমাকে, বললেন ফাদার। যত জলদি এখান থেকে চলে যেতে পারবো আমার জন্য তত লাভ। আগে কাজ পরে টাকা, সোজা জানিয়ে দিলেন বৃদ্ধ ইহুদি। না, ফুঁসে উঠলেন ফাদার। কাস্টেলের পালানোর খবর শোনামাত্র ক্ষেপে উঠবে ধর্ম বিচার সভা। রেগে যাবেন রাজা ফার্ডিনান্ড আর রানী ইসাবেলাও। ধরপাকড় শুরু হয়ে যাবে সেভিলের জায়গায় জায়গায়। আপনাদেরকে তখন কোথায় খুঁজে বেড়াবো আমি? কাজেই যদি জন কাস্টেলকে অক্ষত অবস্থায় পেতে চান, স্বর্ণমুদ্রার থলেটা এই মুহূর্তে আমার হাতে দিন। 1000 স্বর্ণ 1000 মুদ্রা গুণে বুঝে পাওয়ার পর কাজ শুরু করব আমি। কিন্তু আমরা কিভাবে বিশ্বাস করব আপনাকে? জানতে চাইল পিটার। বিশ্বাস করবেন মানে? আমরা কিভাবে বিশ্বাস করব? স্বর্ণমুদ্রার থলেটা নিয়ে পালিয়ে যাবেন না আপনি? কিভাবে বিশ্বাস করব? ঘুষের বিনিময়ে আমাদের কাজ করে দেবেন আসলেই? খিক করে হাসলেন ফাদার। আমাকে বিশ্বাস না করে উপায় আছে আপনাদের? ফাদারের কাছে বসেছিল আইনেস। পোশাকের আড়ালে কোমরের কাছে লুকানো খঞ্জর বের করলো সে। এক মুহূর্ত দেরি করে ওটার ধারালো ফলা চেপে ধরল ফাদারের গলায়। চমকে গেছেন ফাদার, নড়তে ভুলে গেছেন। খেয়াল করেছেন কিনা জানি না ফাদার, বলল মেয়েটা। এত অল্প আলোতেও কীরকম চকচক করে উঠেছিল আমার খঞ্জরের ফলা। নতুন কিনেছে ওটা। যদি ডুয়েলে মার্কুইস অব মোরেলাকে হারাতে না পারেন সিনিয়র পিটার, কোনো এক অন্ধকার রাতে সেভিলের কোনো এক রাস্তায় দাঁড়িয়ে থাকবো আমি, মোরেলাকে নাগালে পাওয়া মাত্র। কথা শেষ না করে থেমে গেল। এত ধারালো একটা খঞ্জর দিয়ে যদি মাত্র 2 বার পোঁচ দিই আপনার গলায়, জবাই হয়ে যাবেন আপনি। আপনার লাশ নিয়েও দুশ্চিন্তা করতে হবে না আমাদের কাউকে, কারণ তখনও তন্দুর জ্বলছে এই রুটিখানায়। আপনাকে সেটার ভিতরে ফেলে দিলে কেউ কখনো জানতে পারবে না কেন কিভাবে গায়েব হয়ে গেছেন আপনি চিরদিনের জন্য। থরথর করে কেঁপে উঠলেন ফাদার। আইনেসকে সাংঘাতিক ভয় পান তিনি। জানেন ওই মেয়ে ফালতু হুমকি দেওয়ার মানুষ না। মনে আছে মন্টিলের কথা? বলছে আইনেস। মনে আছে সেখানে কাটানো আমার মুক্ত স্বাধীন দিনগুলোর কথা? মনে আছে
মোরেলার প্রাসাদে চাকরির প্রলোভন দেখিয়ে আমাকে মন্টিল থেকে গ্রানাডায় নিয়ে গিয়েছিলেন আপনি। তারপর সামান্য কটা টাকার বিনিময়ে আমার কত বড় সর্বনাশটা করেছেন মনে পড়ে? গো গো আওয়াজ বের হলো ফাদারের গলা দিয়ে। প্রাণ ভয়ে কথা বলতে পারছেন না তিনি। ভাবছেন কথা বলতে গেলে যদি তার কণ্ঠার হাড় ওঠানামা করে, খঞ্জরের ধারের কারণে হয়তো কেটে যাবে গলার চামড়া। বাবা মাকে হারিয়েছি আমি, বলে চলল আইনেস। একজন স্বাধীন মেয়ে মানুষ থেকে পরিণত হয়েছে ঘৃণিত দাসীতে। সব দোষ আপনার এবং মোরেলার। কাজেই এই পৃথিবীতে এখন শুধু দুজন মানুষের উপর শোধ নিতে চাই আমি, আপনি আর মোরেলা। এবার কোনো আওয়াজ বের হলো না ফাদারের গলা দিয়ে। জন কাস্টেল বাঁচলেও আমার কিছু আসবে যাবে না, তিনি আগুনে পুড়ে মরলেও আমার কিছু আসবে যাবে না, কিন্তু আপনি আর মোরেলা মরলে আমার অবস্থার কোনো পরিবর্তন হোক বা না হোক, আমার প্রতিশোধ স্পৃহা পূরণ হবে অন্তত। আমাকে মেরো না, কোনো রকমে বললেন ফাদার। আমি বিশ্বাসঘাতকতা করব না, ফাঁকা বলিতে কাজ হবে না, জানিয়ে দিল আইনেস। আমার এই খঞ্জর তখনই সরবে আপনার গলা থেকে যখন আমি যা বলবো তাই একটা কাগজে লিখে স্বাক্ষর করে আমার হাতে দেবেন। কি লিখতে হবে জানতে চাইলেন ফাদার। এই তো রাস্তায় এসেছেন, হাত বাড়িয়ে দোয়া তার কলমটা নিন। সিনিয়র পিটার, একটা সাদা কাগজ দিন ফাদারকে। দিয়েছেন? নিন ফাদার, এবার আমি যা যা বলি সুন্দর মতো লিখে ফেলুন। খবরদার কোনো চালাকি করার চেষ্টা করবেন না। করব না। ফাদারের গলা এখনও ফ্যাসফ্যাসে। খঞ্জটা একটু সরাও আমার গলা থেকে। ঘাড় নিচু করতে না পারলে লিখব কিভাবে? খঞ্জটা একটু সরালো আইনেস। এবার লিখুন। প্রিয় আইনেস, তোমার চিঠি ঠিক মতোই এসে পৌঁছেছে আমার হাতে। সেটার জবাবে বলছি আমার পক্ষ থেকে কোনো অসুবিধা নেই, যদি আমার সঙ্গে কোনো প্রতারণা করা না হয়, যদি 1000 স্বর্ণমুদ্রা ঠিকমতো এবং অগ্রিম দেয়া হয় আমাকে, তাহলে ইহুদি জন কাস্টেলকে কুয়েমাদেরও থেকে বাঁচানোর চেষ্টা করতে রাজি আছি। আগামী রোববারের আগে যে কোনো একদিন গোপনে দেখা করো আমার সঙ্গে। কিভাবে কি করতে হবে সব বুঝিয়ে বলবো তোমাকে। আর হ্যাঁ, স্বীকার করছি ঘুষের পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে, কিন্তু জন কাস্টেল সাধারণ কোনো ইহুদি না। তাছাড়া ধর্মবিশ্বাস সবার কয়েকজনকে হাত করা ছাড়া একা কিছু করা সম্ভব না আমার পক্ষে। লিখেছেন? এবার পরের প্যারায় লিখুন। আর বিশেষ কিছু বলার নেই। খুব সাবধানে রেখো আমার এই চিঠি, কেউ যেন কিছু জানতে না পারে এটার ব্যাপারে। যদি জানাজানি হয় আমার সর্বনাশ হয়ে যাবে। লিখেছেন? এবার নিজের নাম স্বাক্ষর করুন। নিজের নাম স্বাক্ষর করলেন ফাদার হেনরিক্স। সঙ্গে সঙ্গে চিঠিটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো আইনেস। গলার এখানে সেখানে হাত বুলাচ্ছেন ফাদার। কোথাও কেটে গেছে কিনা বুঝবার চেষ্টা করছেন। ওই চিঠি নিয়ে যত জলদি সম্ভব আবারও গায়েব হয়ে যাও তুমি আইনেস, চাপা গলায় মেয়েটাকে বললেন বার্নালদেজ। ফাদার যদি চালাকি করার চেষ্টা করেন আমাদের সঙ্গে, ধর্মবিচার সবার আগুন পোড়াবে তাকেও। বার্নালদেজকে নিয়ে রুটিঘর থেকে বেরিয়ে সোজা নদীঘাটে হাজির হলো পিটার। অপেক্ষামান একটা নৌকায় উঠে পড়ল ওরা। হাজির হলো মার্গারেটের কাছে। দড়ির মই নামিয়ে দেয়া হলো ওদের জন্য। ওটা বেয়ে ডেকে উঠে একটা কেবিনে ঢুকে পড়ল দুজনে। ক্যাপ্টেন জ্যাকব স্মিথ অপেক্ষা করছিলেন ওদের জন্য। পিটারকে দেখে খুব খুশি হলেন তিনি। জড়িয়ে ধরলেন ওকে। আপনার জাহাজ কি যাত্রার জন্য প্রস্তুত ক্যাপ্টেন? জিজ্ঞেস করলো পিটার। পুরোপুরি, বললেন ক্যাপ্টেন। যাত্রা করার অনুমতি পাবো কবে? জাহাজের মালিক যেই মাত্র এসে উঠবেন ডেকে তখনই। তাহলে তো। কথা শেষ না করে দীর্ঘশ্বাস ফেললেন স্মিথ। শুনেছি ধর্মবিচার সভা নাকি? সেজন্যই এসেছি আপনার কাছে, বলল পিটার। আগামী রোববার 12 লোক দিতে পারবেন আমাকে? অবশ্যই পারবো, কিন্তু আপনার পরিকল্পনাটা কি বলুন তো, বলল পিটার। খারাপ না, মন্তব্য করলেন স্মিথ, তবে ঝুঁকি আছে কাজটাতে, বড় রকমের ঝুঁকি।
বড় ঝুঁকি নেওয়া ছাড়া সাংঘাতিক কোনো ঘটনা ঘটানো যায় না, বলল পিটার। অন্য একটা প্রসঙ্গে কিছু কথা বলি এবার। আগামী শনিবার সেভিলের এক ক্যাথেড্রালে মার্গারেটের সঙ্গে বিয়ে হবে আমার। এই শহরে বিশাল এক বুল রিং আছে। বিয়ের পরপরই সেখানে ডুয়েল লড়তে হবে মার্কুইজ অব মোরেলার বিরুদ্ধে। সেদিন যদি কয়েকজন লোক নিয়ে সেখানে হাজির থাকেন আপনি, ভালো হয়, কারণ মোরেলার মনে কী আছে তা অনুমান করা মুশকিল। ঠিক আছে, থাকবো আমি সেখানে, মাথা ঝাঁকালেন স্মিথ। ডুয়েলে হয় জিতব নয়তো মরব আমি। যদি মারা যাই তবে তাহলে আমার লাশ আর আমার বিধবা স্ত্রীকে এই জাহাজে নিয়ে আসার দায়িত্ব আপনার। সেক্ষেত্রে আমার লাশটা ইংল্যান্ডে ফিরিয়ে নিয়ে যাবেন আপনি। আমার বাবার কবরের পাশে দাফন করবেন। বুঝতেই পারছেন, আমি মারা গেলে আমার লাশ জাহাজে ওঠানো মাত্র রওনা দিতে পারবেন না ইংল্যান্ডের উদ্দেশ্যে, কারণ মাস্টার কাস্টেলকে বাঁচানোর কাজটা বাকি রয়ে যাবে তখনও। একটা দিন দেরি করতে হবে আপনাকে। কেউ যদি কারণ জিজ্ঞেস করে বলবেন আপনার 2-3 জন নাবিক এখনও রয়ে গেছে বন্দরে, ওদের জন্য অপেক্ষা করছেন। বুঝতে পারার ভঙ্গিতে মাথা ঝাঁকালেন ক্যাপ্টেন স্মিথ। রোববার ভোরে 10-12 জন শক্তপোক্ত লোক নিয়ে প্রস্তুত থাকবেন আপনি, বলে চলল পিটার। আপনাদের জন্য আগেই স্প্যানিশ আলখাল্লার ব্যবস্থা করে রাখবেন সিনর বার্নালদেজ, এবং আপনাদেরকে জায়গা মতো নিয়ে যাবেন তিনি। আপনাদের বেশভূষা যদি স্প্যানিশদের মতো হয় আপনাদেরকে দেখে সন্দেহ করবে না কেউ, ভাববে আপনারা সাধারণ কোনো স্প্যানিশ জাহাজের নাবিক। মজা দেখার জন্য হাজির হয়েছেন কুয়েমা দেরোয়। মনে রাখবেন, আলখাল্লার নিচে অস্ত্র বহন করতে হবে আপনাদের সবাইকেই। আবারও মাথা ঝাঁকালেন স্মিথ। মাস্টার কাস্টেলকে দেখতে পাওয়া মাত্র তার দিকে ছুটে যেতে হবে আপনাদেরকে, বলছে পিটার। কেউ যদি বাধা দেওয়ার চেষ্টা করে আপনাদেরকে শেষ করে দেবেন তাকে। মাস্টার কাস্টেলকে হাতে পাওয়া মাত্র কী করতে হবে তা তো আগেই বলেছি। এবার বলুন, যথেষ্ট ঝুঁকিপূর্ণ এই কাজ করতে কি রাজি আছেন আপনারা? যদি করেন কাজটা এবং যদি সফল হন, মাস্টার কাস্টেল ধনী বানিয়ে দেবেন আপনাদের সবাইকে। করব আমরা কাজটা, আশ্বাস দিলেন স্মিথ। জ্বলন্ত উনুন থেকে বাঁচানোর চেষ্টা করব মাস্টার কাস্টেলকে, কথা দিলাম। 24 বাজ পাখির হামলা। আজ পিটার ও মার্গারেটের বিয়ে। বিয়ের উপহার হিসেবে এবং আসন্ন ডুয়েলে পিটারের সাফল্য কামনা করে ওকে একটা বম উপহার দিয়েছেন রানী ইসাবেলা। জামার উপর ওটা পরেছে সে। ওর গলায় ফিতার সাহায্যে ঝুলছে নাইট অফ সেন্ট জেমসের একটা পদচিহ্ন। ওর ঢালে একটা ছো মারা বাজ পাখির ছবি আঁকা আছে। স্পেনের নিয়ম অনুযায়ী উচ্চ পদস্থ কয়েকজন সরকারি কর্মকর্তা অনুচর হিসেবে আছে ওর সঙ্গে। রাজকীয় কয়েকজন প্রহরী পাহারা দিচ্ছে ওকে। ওই লোকগুলোকে সঙ্গে নিয়ে হাজির হলো সে রাজপ্রাসাদে সিংহ দরজায়। অপেক্ষা করতে লাগলো মার্গারেটের জন্য। কিছুক্ষণের মধ্যে খুলে গেল সিংহ দরজাটা। মেয়েদের বসার উপযোগী করে চমৎকারভাবে সাজানো একটা দুধছাদা ঘোড়ায় সওয়ার হয়ে এগিয়ে আসছে মার্গারেট। খুব সুন্দর একটা সাদা গাউন পরানো হয়েছে ওকে। বিয়ের দিনের নিয়ম অনুযায়ী সাজানো হয়েছে রূপার অলঙ্কারে। কয়েকজন কুমারী সঙ্গ দিচ্ছে ওকে। তারাও সওয়ার হয়েছে দুধছাদা ঘোড়ার পিঠে। মার্গারেটের ঠিক পাশেই আরেকটা ঘোড়ায় আছে মার্সিয়নি অব মোরেলা, অর্থাৎ বেটি। চমৎকারভাবে সেজেছে সেও। একটা ঘোড়ার গাড়িতে চেপে ওর পিছন পিছন আসছে ওর বেশ কয়েকজন চাকরানি আর দাসী। সিংহ দরজা পার হওয়ার সময় মাথা ঝাঁকিয়ে পিটারকে সম্ভাষণ জানালো মার্গারেট। জবাবে মাথা ঝাঁকালো পিটারও। সঙ্গে সঙ্গে শোনা গেল দুর্যোধ্বনি। অপেক্ষামান বাদকের দল ফু দিয়েছে যার যার ট্রাম্পেটে। টকবগে একটা ঘোড়া নিয়ে আসা হলো পিটারের জন্য। ওটাতে সওয়ার হলো সে। সেভিলের রাস্তা ধরে এগিয়ে চলল ঝলমলে ওই মানুষগুলোর জমকালো একটা মিছিল।
পিটার আর মার্গারেটের মনে জমা হয়ে আছে অনেক কথা, কিন্তু কাছাকাছি থাকার পরও তেমন কিছু বলাবলি করছে না ওরা নিজেদের মধ্যে। নিজেদের ভবিষ্যৎ ভাবিয়ে তুলেছে ওদের দুজনকেই। বিয়ের পরই ডুয়েল, সেটা 24 ঘন্টার মধ্যে কুয়েমাদেরোয় নিয়ে যাওয়া হবে কাস্টেলকে। নিজের ঘোড়ার গতি বাড়ালো বেটি, কাছাকাছি হলো মার্গারেটের। তারপর হঠাৎ করেই একটা চিরকুট বাড়িয়ে দিল মার্গারেটের দিকে। আশ্চর্য হলো মার্গারেট, কিন্তু হাত বাড়িয়ে নিল চিরকুটটা। দুলকি চালে এগিয়ে চলেছে ওর ঘোড়া। ওটার পিঠে বসেই ভাঁজ খুলল কাগজের। ওর উদ্দেশ্যে সংক্ষিপ্ত একটা চিঠি লিখেছে বেটি। তোমার মনে হয়তো মিশ্র কোনো অনুভূতি কাজ করছে এখন। আজ তোমার বিয়ে, আজ তোমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। মনের মানুষকে বিয়ে করতে পারছো তুমি, কাজেই দ্বিগুণ হয়ে গেছে তোমার আনন্দ। কিন্তু আমার উপরে উপরে যতই হাসি খুশি দেখাক আমাকে, যতই সুসজ্জিত দেখাক, ভিতরে ভিতরে অদ্ভুত এক আবেগে পুড়ছি আমি প্রতি মুহূর্তে। মার্কুইস অব মোরেলা নিঃসন্দেহে জঘন্য এক লোক, আর আমি নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে বোকা মেয়ে। কারণ এত কিছুর পরও মোরেলাকে ভালোবাসি আমি। সে আমাকে কখনোই বিয়ে করতে চায়নি, আমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে। তারপরে নিজেকে ওর স্ত্রী হিসেবে পরিচয় দিলে সুখ পাই। মাস্টার কাস্টেল, সিনিয়র পিটার তোমার এবং আমার এত ক্ষতি করেছে সে, তারপরও চাই না আজ ডুয়েলে ওর মৃত্যু হোক। হ্যাঁ মার্গারেট, আমি চাই না আজ মারা পড়ুক মোরেলা। এই ডুয়েল ও চাইনি আমি। পিটার নিজে থেকেই সেদিন রানী ইসাবেলার সামনে বলেছে কথাটা, আর কে জানে কেন প্রস্তাবটা শোনামাত্র লুফে নিয়েছেন রানী। তারপরে অনুরোধ করে বলবো তোমাকে, যদি সম্ভব হয় বিধবা হওয়া থেকে রক্ষা করো তোমার এই বোনটাকে। চিরকুটটা ভাঁজ করে গাউনের পকেটে রেখে দিল মার্গারেট। খুশি বলতে যা কিছু ছিল ওর চেহারায় মুছে গেছে। ক্যাথেড্রালে উপস্থিত অন্য অনেকের মতো স্পেনের রাজা ও রানীকে সাক্ষী রেখে খ্রিস্টান ধর্মের পদ্ধতি অনুসরণ করে বিয়ে হয়ে গেল পিটার আর মার্গারেটের। বিয়ে পরবর্তী ভোজের আয়োজন করা হয়েছে রাজদরবারের পক্ষ থেকে। সেটাতে যোগদান শেষে একে অপরের মুখোমুখি হলো পিটার আর মার্গারেট। বিদায়, বলল পিটার। এর বেশি কি বলবো তোমাকে? জানি না, কিছু বলার দরকার নেই, বলল মার্গারেট। এখন তোমার কাছ থেকে কিছু না শোনাটাই বোধ হয় ভালো আমার জন্য, কারণ তুমি কিছু বললে হয়তো ভেঙে যাবে আমার মন, আর আমাকে ভেঙে পড়তে দেখলে ভেঙে পড়বে তুমি নিজে। কাজেই যে কাজের জন্য যাচ্ছ যাও। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন বেঁচে ফিরতে পারো। প্রার্থনা করি তিনি যেন ইংল্যান্ড আর আমার সম্মান রক্ষা করেন। আরেকটা কথা, তুমি বেঁচে থাকো অথবা মারা যাও, আমি তোমার। এই জীবনে যদি আর কখনো দেখা নাও হয়, আজ থেকে অনেক বছর পর অনেক দূরে কোথাও দেখা হবে ঠিকই। নিজের ডান হাতটা বাড়িয়ে ধরল মার্গারেট। এক হাঁটু গেড়ে বসে পড়ল পিটার। দু হাতে ধরল মার্গারেটের হাতটা, চুমু খেলো সেটাতে। সে যখন গভীর আবেগে চুমু খাচ্ছে, ওর হাতে বেটির চিরকুটটা গুঁজে দিল মার্গারেট। একটু থতমত খেয়ে গেল পিটার। সেই সুযোগে নিজের হাত ছুটিয়ে নিল মার্গারেট। আর কিছু না বলে, এমনকি পিটারের দিকে একবারও না তাকিয়ে গিয়ে চলল ওর দুচ্ছাদা ঘোড়ার পিঠে। 2 ঘন্টা পর লোকের লোকারণ্য হয়ে গেছে প্লাজা ডি টোডোস, মানে যেখানে ডুয়েল হবে পিটার আর মোরেলার। এত লোক সমাগম আগে কখনোই দেখা যায়নি এই অ্যাম্ফি থিয়েটারে। কারা কবে বানিয়েছিল এই বুল রিং তা সঠিক জানে না কেউই, তবে অনেকের অনুমান তৎকালীন রোমান রাজা আর আমত্তদের মনোরঞ্জনের জন্য গড়ে তোলা হয়েছিল এই জায়গা। বিভিন্ন ধরনের ক্রিয়া অনুষ্ঠান হতো এখানে, এবং বেশিরভাগ খেলাই আধা বুনো প্রকৃতির। সবচেয়ে জনপ্রিয় লড়াই ছিল ষাঁড়ের লড়াই। গ্ল্যাডিয়েটরদের মরণপণ লড়াইও শিহরণ জাগিয়েছে তখনকার দর্শকদের দেহ মনে। উঁচু ঘের দিয়ে জায়গা আলাদা করে দেয়া হয়েছে দর্শকদের জন্য। সেখানে বসিয়ে দেয়া হয়েছে সারি সারি কাঠের বেঞ্চ। মোট 12,000 দর্শক একসঙ্গে আসন গ্রহণ করতে পারে এখানে।
আজ কোনো বেঞ্চই খালি নেই, কারণ একদিন জনতার মুখে মুখে ফিরে আকর্ষণীয় একটা বিষয়ে পরিণত হয়েছে পিটার বনাম মোরেলার ডুয়েল। রিংয়ের কেন্দ্রভাগের বিপরীত দিকে প্রধান প্রবেশপথের ঠিক উপরে বেশ কয়েকজন লর্ড আর লেডিকে নিয়ে বসে আছেন রাজা ফার্ডিনান্ড আর ইসাবেলা। তাদের বসার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে সেখানে। তাদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থাও নেওয়া হয়েছে। রাজা রানীর কাছাকাছি বসে আছে মার্গারেট, নিয়ম অনুযায়ী নেকাবে চেহারা ঢেকে রেখেছে। প্যাভিলিয়নের দূরের এক জায়গায় দাসী আর চাকরানীদের নিয়ে আসন গ্রহণ করেছে বেটি। ওর পরনে এখনও সেই বহুমূল্য পোশাক। স্বর্ণালঙ্কার আর রত্ন পাথরের বাহুল্যের কারণে যেন চকচক করছে ওর শরীর। একেবারে চুপ করে বসে আছে সে। অমঙ্গল আশঙ্কায় কালো হয়ে আছে ওর চেহারা। ট্রাম্পেট বেজে উঠল। দর্শকদের গুঞ্জনে মুখরিত ছিল পুরো অ্যাম্পি থিয়েটার। নীরবতা নেমে এলো। কয়েকজন সহচরের পিছু পিছু বুলরিংয়ে ঢুকলো মার্কুইস অফ মোরেলা, কার্লোস ডি আগুইলার। সোনালি রঙের হাত কাটা জামা পরেছে সে। সওয়ার হয়েছে তেজি একটা কালো ঘোড়ার পিঠে। কয়লার মতো কালো একটা বর্ম পড়েছে জামার উপর। উট পাখির কালো পালক শোভা পাচ্ছে ওর শিরনাস্ত্রে। ওর বর্মে লাল রং দিয়ে আঁকা আছে একটা ঈগল পাখির ছবি। নিচে লাল কালিতে স্প্যানিশ ভাষায় লেখা আছে, আমি যা ধরি তা টুকরো টুকরো করে ফেলি। রিংয়ের চারদিকে ঘোড়া দাবড়ে বেড়ালো সে কিছুক্ষণ। ইস্পাতের বর্ষা উঁচিয়ে কয়েকবার সম্মান জানালো রাজা রানীকে। প্রায় সব দর্শকই স্প্যানিশ। চিৎকার করে উৎসাহ জানানো হলো ওকে তাই। দর্শকদের অভিনন্দনের জবাবেও কয়েকবার বসা উচালো সে। তারপর গিয়ে অবস্থান নিল রিংয়ের উত্তর কোণায়। আবার বেজে উঠল ট্রাম্পেট। আরেক দিকের প্রবেশপথ দিয়ে রিংয়ে ঢুকল একজন নকিব। তার পিছন পিছন সাদা একটা ঘোড়ায় সওয়ার হয়ে হাজির হলো পিটার। নিজের শিরনাস্ত্রটা সাদা পালক দিয়ে সাজিয়েছে সে। ঢালের সেই ছো মারা বাজপাখির নিচে রং দিয়ে লিখিয়ে নিয়েছে ভালোবাসা ও সম্মানের জন্য। মোরেলার মতো পিটারও ঘোড়ার পিঠে চেপে কয়েকবার চক্কর দিল রিংয়ে। মোরেলার মতো সেও বর্ষা উঁচিয়ে অভিবাদন জানালো দর্শকদের, সম্মান জানালো রাজা ও রানীকে। কিন্তু সে ভিনদেশি বলে দর্শকদের কেউই ওর অভিবাদনের জবাব দিল না। মোরেলার ঠিক বিপরীত দিকে, মানে রিংয়ের দক্ষিণ কোণায় গিয়ে থামল সে। আরও একবার বেজে উঠল ট্রাম্পেট। পাশাপাশি ঘোড়া হাঁটিয়ে রাজা ও রানীর দিকে এগিয়ে গেল পিটার ও মোরেলা। রাজা ও রানী এবং উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে দুই যোদ্ধার নাম, পরিচয় এবং আজ কেন লড়াই করছে তারা, সেসবের বিবরণ পাঠ করল প্রধান নকিব। বলল, দুজনের যে কোনো একজনের মৃত্যু না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যেতে হবে। তবে যদি রাজা বা রানী এই লড়াই বন্ধ করে দিয়ে কোনো একজনকে বিজয়ী হিসেবে ঘোষণা করতে চান, তাহলে তা করার সম্পূর্ণ অধিকার আছে তাদের। আরও বলল, ঘোড়ায় চড়ে অথবা দাঁড়িয়ে লড়াই করতে পারে ওরা। বর্ষার তলোয়ার, খঞ্জর যা ইচ্ছা তাই ব্যবহার করতে পারে। কিন্তু লড়াই করতে গিয়ে যদি কারো কোনো অস্ত্র ভেঙে যায়, তাহলে সেটা বদল করে নেওয়া যাবে না। যদি কারো ঘোড়া মারা পড়ে, তাহলে নতুন ঘোড়াও নেওয়া যাবে না। এমনকি কারো বর্ম যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেটার বদলে নেওয়া যাবে না নতুন বর্ম। লড়াইয়ে যে জিতবে সে সসম্মানে ছেড়ে যেতে পারবে এই অ্যাম্পিথিয়েটার। ইচ্ছা করলে এই দেশে থাকতে পারবে অথবা চলে যেতে পারবে অন্য কোনো দেশে। কিন্তু সে যেখানেই থাকুক, তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করতে পারবে না নিহত যোদ্ধার আত্মীয় স্বজন। পিটার আর মোরেলা দুজনেই মাথা ঝাঁকিয়ে বুঝিয়ে দিল ডুয়েলের নিয়ম পুরোপুরি বুঝতে পেরেছে তারা। এবার স্যার পিটার বম, বলল প্রধান নকিব। প্রচলিত কায়দায় ডুয়েল লড়ার চ্যালেঞ্জ করুন আপনি মার্কুইস অফ মোরেলাকে। কাজটা আপনাকেই করতে হবে, কারণ হল অফ জাস্টিসে আপনিই করেছেন ওই কাজ। নিজের লোহার দস্তানা খুলে মাটিতে ফেলে দিল পিটার। বর্ষা দিয়ে এক ঘাই মেরে ওটার ফলায় দস্তানাটা আটকে ফেলল মোরেলা। হৈ হৈ করে উঠল দর্শকেরা।
ওদের স্প্যানিশ বীর একজন ভিনদেশি নাইটের চ্যালেঞ্জ গ্রহণ করেছে। জাহাজ শিরনাস্ত্রের মুখাবরণ এতক্ষণ উঠিয়ে রেখেছিল পিটার আর মোরেলা, ওটা নামিয়ে নিল। ঘোড়া হাঁটিয়ে যার যার পজিশনে ফিরে যাচ্ছে ওরা। জায়গা মতো গিয়ে ঘোড়ার মুখ ঘুরালো দুজনেই। মুখোমুখি হলো একে অপরের। এক হাতে শক্ত করে ধরেছে ঢাল, আর এক হাতে ধরেছে বর্শা। স্যাডলের উপর কিছুটা ঝুঁকে বসেছে দুজনই। চিৎকার করে ডুয়েল শুরু করতে বলল প্রধান নকিব। অখণ্ড নীরবতা নেমে এসেছে পুরো অ্যাম্ফি থিয়েটারে। বুলরিং এর উত্তর কোণা থেকে দৌড় শুরু করেছে মোরেলার ঘোড়া। প্রতি পদক্ষেপে ওটার গতি আরও বাড়াচ্ছে সে। এদিকে দক্ষিণ প্রান্ত থেকে নিক্ষিপ্ত তীরের মতো ছুট লাগিয়েছে পিটারের ঘোড়া। কয়েক মুহূর্তের মধ্যে কাছাকাছি হয়ে গেল ঘোড়া দুটো। নিজের বসা দিয়ে পিটারের ঢালে প্রচণ্ড এক গুঁতো মারল মোরেলা। বা হাতে সর্বশক্তিতে ঢাল আঁকড়ে রইল পিটার। ঠেকালো মোরেলার আঘাত। একই সময়ে ডান হাতে ধরা বসা দিয়ে প্রচণ্ড গুঁতো মেরেছে মোরেলার ঢালে। আঘাতটা সামলে নিল মোরেলাও। আঘাত এবং পাল্টা আঘাতের ঘটনা ঘটেছে প্রায় একসঙ্গে। পিটার আর মোরেলা দুজনেই হেলে পড়েছে পেছনের দিকে। বেশ কিছু দূর গিয়ে যার যার ঘোড়ার লাগাম টানলো ওরা। মুখ ঘুরালো ঘোড়া দুটোর। আবারও মুখোমুখি হলো নিজেদের। কিছুক্ষণ পর আবারও ঘটল বর্ষা দিয়ে ঢালে গুঁতো দেওয়ার ঘটনাটা। এবার কৌশল প্রয়োগ করেছে মোরেলা। পিটারের ঢালের ঠিক মাঝখানে গুঁতো না দিয়ে খোঁচাটা মেরেছে একটু উপরের দিকে। কৌশলটা যতক্ষণ বুঝতে পারল পিটার, ততক্ষণে দেরি হয়ে গেছে। ওর হাতে ধরা ঢালে পিছলে উপরের দিকে উঠে গেছে মোরেলার বর্ষার ফলা। ছুটন্ত ঘোড়ার গতির কারণে সেটা আঘাত করল পিটারের শিরনাস্ত্রের মুখাবরণে। প্রচণ্ড সেই আঘাতে আলগা হয়ে গেল পিটারের মুখাবরণ। একদিকের কবজা ছুটে গিয়ে জিনিসটা বিশ্রীভাবে ঝুলে পড়ল ওর মুখের একপাশে। শিরনাস্ত্রের উপর দিয়ে গেছে মোরেলার বর্ষার আঘাত। তারপরও একদিকের চোয়ালে জোরে ব্যথা পেয়েছে পিটার। আঘাতের কারণে হেলে পড়েছে সে। ঘোড়ার পিঠ থেকে যাতে পড়ে না যায় সেজন্য বর্ষাটা ছেড়ে দিয়ে দুহাতে আঁকড়ে ধরেছে লাগাম। খুশিতে হৈ হৈ করে উঠল স্প্যানিশ দর্শকরা। বিপদে পড়েছে ভিনদেশি নাইট। শেষ মুহূর্তে নিজেকে সামলে নিল পিটার। পড়ে যেতে যেতেও পড়ে গেল না ঘোড়ার পিঠ থেকে। সোজা হয়ে বসলো সে স্যাডলের উপর। ততক্ষণে নিজের ঘোড়ার মুখ ঘুরিয়ে নিয়েছে মোরেলা। সুযোগ বুঝতে পেরেছে সে। পিটার প্রস্তুত হওয়ার আগেই যদি হামলা করতে পারে ওর উপর, ভিনদেশি বাজপাখির খেল কথম। চিৎকার করে উঠল স্প্যানিশ দর্শকরা। এবার ওকে টুকরো টুকরো করে ফেলবে আমাদের ঈগল। তলোয়ার হাতে নিল পিটার। ইংরেজিতে চেঁচিয়ে বললেন দর্শকদের সারিতে বসে থাকা স্মিথ। তলোয়ার হাতে নিন পিটার। ইংরেজিতে চেঁচিয়ে বললেন দর্শকদের সারিতে বসে থাকা স্মিথ। বাঁচতে চাইলে তলোয়ার বের করুন। কিন্তু ওই পরামর্শের ধার দিয়েও গেল না পিটার। ঘোড়া দাবড়ে সোজা ছুটে যাচ্ছে সে মোরেলার দিকে। ওদিকে নিজের বিজয় সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে গেছে মোরেলা। ওর হাতে বর্ষা আছে, পিটারের হাতে নেই। এখন পিটারের হাতে শুধু একটা ঢাল। ঘোড়া দুটো যখন কাছাকাছি চলে এসেছে তখন অদ্ভুত এক কায়দা অবলম্বন করলো পিটার। রেকাবে ভর দিয়ে দাঁড়িয়ে গেল সে। তার আগেই বাঁ হাত থেকে ডান হাতে নিয়েছে ঢালটা। সর্বশক্তিতে এমনভাবে ধরে রেখেছে যাতে ওটা ওর ডান কাঁধের কিছুটা অংশ ঢেকে রাখতে পারে। মোরেলার বসার গুঁতো সামলালো ঢাল দিয়ে। সঙ্গে সঙ্গে বাঁ হাতে ঘুরিয়ে নিল ছুটন্ত ঘোড়ার মুখ। আরও কাছাকাছি হলো মোরেলার ঘোড়ার। মাত্র একটা মুহূর্ত সময় পেল সে, এবং সেটা কাজে লাগাতে বিন্দুমাত্র দ্বিধা করল না। পাখি যেভাবে ডানা মেলে দেয় সে কায়দায় হঠাৎ প্রসারিত করল ওর ডান হাত। মজবুত ঢালের বাড়িটা আছড়ে পড়ল মোরেলার শিরনাস্ত্রের এক পাশে। এই আঘাতের জন্য মোটেও প্রস্তুত ছিল না মোরেলা। কল্পনাও করতে পারেনি এরকম কিছু করে বসবে পিটার। ঢালের বাড়ি স্যাডল ছাড়া করলো ওকে। উড়ে গিয়ে পড়ল সে রিংয়ের বেলে মাটিতে। তার আগেই হাতছাড়া হয়ে গেছে ওর বর্ষা আর ঢাল। ঘোড়া থামালো পিটার, নামলো। ইচ্ছা করলেই এখন তলোয়ার বের করে ছুটে যেতে পারে সে মোরেলার দিকে।
কিন্তু ইচ্ছাকৃতভাবে সময় দিচ্ছে প্রতিপক্ষকে। ডুয়েলের জন্য প্রস্তুত হওয়ার উদ্দেশ্যে যখন ফিরে গিয়েছিল অতিথিশালায়, তখন বেটির চিরকুটটা পড়েছে। সিদ্ধান্ত নিয়েছে নিতান্ত বাধ্য না হলে মরণ আঘাত হানবে না মোরেলার উপর। একভাবে কিছুক্ষণ পড়ে থাকার পর নড়ে উঠল মোরেলা। এদিক ওদিক তাকিয়ে দেখতে পেল পিটারকে। সঙ্গে সঙ্গে কোমরের খাপ থেকে তলোয়ার বের করলো সে, ছুটে এলো। তলোয়ার বের করলো পিটারও, অপেক্ষা করছে মোরেলার জন্য। ঢাল ফেলে দিয়েছে হাত থেকে, প্রমাণ করতে চায় লড়াইয়ের সময় প্রতিপক্ষের চেয়ে সুবিধাজনক অবস্থায় ছিল না কখনোই। শুরু হলো ওদের দুজনের তলোয়ার লড়াই। বেশিরভাগ কোপ মারছে মোরেলা, পিটার শুধু সেগুলো ঠেকাচ্ছে অথবা লাফিয়ে সরিয়ে গিয়ে এড়িয়ে যাচ্ছে। মাঝে মধ্যে একটা দুটো খোঁচা মারছে। এভাবে শুধু আঘাত ঠেকানোর কারণে বেশ কিছুক্ষণ পর দেখা গেল রক্তাক্ত হয়ে গেছে পিটার। ইগল জিতে যাচ্ছে। আবার চেঁচিয়ে উঠল দর্শকরা, জিতে যাচ্ছে আমাদের স্পেন আর ইগল। হেরে গেল ইংরেজ বাজপাখি, হেরে গেল ইংল্যান্ড। শেষের কথাটা যেন বারুদ হয়ে জ্বালিয়ে দিল পিটারের সব শিরা আর ধমনীতে। ওর সমস্ত রক্ত যেন জ্বলতে জ্বলতে গিয়ে ঠাঁই নিল ওর মস্তিষ্কে। লাফিয়ে আগে বাড়ল সে মোরেলার উদ্দেশ্যে। সর্বশক্তিতে একটা কোপ মারল মোরেলার মাথা লক্ষ্য করে। তলোয়ার উঁচিয়ে আঘাতটা ঠেকানোর চেষ্টা করলো মোরেলা, কিন্তু পারল না। তলোয়ার ছুটে গেল ওর হাত থেকে। পিটারের কোপ গিয়ে লাগলো ওর শিরনাস্ত্রে। অবিশ্বাসের দৃষ্টিতে দেখল 12,000 দর্শক। দুই ভাগ হয়ে গেছে মোরেলার শিরনাস্ত্র। ফেটে গেছে ওর মাথাও। রক্তে ভেসে যাচ্ছে ওর কপাল আর চেহারা। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল সে পিটারের পায়ের কাছে। প্রতিপক্ষকে শেষ করে দেওয়ার জন্য আবারও তলোয়ার তুলল পিটার, কিন্তু দর্শকদের সারি থেকে কে যেন চিৎকার করে উঠল হঠাৎ, না পিটার না। মুখ তুলে তাকালো পিটার। দর্শক প্যাভিলিয়নের এক কোনায় রেলিং ধরে বিড়ালের মতো ঝুলে পড়েছে একটা মেয়ে। বিড়ালের মতোই লাফিয়ে নামলো সে বুল রিং এর মাটিতে। তারপর কোনো দিকে না তাকিয়ে ছুটে এলো পিটারের উদ্দেশ্যে। কাছে এসে ঝাঁপিয়ে পড়ল অজ্ঞান মোরেলার বুকের উপর। সমানে কাঁদছে। মুখ তুলে তাকালো বেটি, কাঁদতে কাঁদতেই বলল, না পিটার না, আমার স্বামী প্রাণ ভিক্ষা চাইছি তোমার কাছে। মেয়েটার দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো পিটার। তারপর সরে দাঁড়ালো কয়েক কদম। আরও কিছুক্ষণ নিশ্চল দাঁড়িয়ে থাকার পর সেখানে বসে আছেন রাজা রানী যেখানে বসে আছেন রাজা রানী সে জায়গার নিচে গিয়ে দাঁড়ালো সে। মুখ তুলে তাকিয়ে জিজ্ঞেস করলো, এখন কি করব আমি? জবাব দেওয়ার আগে নিজেদের মধ্যে নিচু গলায় সংক্ষিপ্ত আলোচনা সেরে নিলেন ফার্ডিনান্ড আর ইসাবেলা। তারপর রাজা বললেন, আসলে এরকম পরিস্থিতিতে আমাদের ইচ্ছা অনিচ্ছাটা বড় কিছু না। এখন তোমার ইচ্ছাই আসল। তুমি চাইলে ক্ষমা করে দিতে পারো মোরেলাকে। সেক্ষেত্রে ওকে পরাজিত হিসেবে ঘোষণা করব আমরা। ঠিক আছে, মাথা ঝাঁকালো পিটার, তাহলে তাই হোক। মোরেলাকে ক্ষমা করে দিলাম আমি, তবে বিশেষ একটা শর্ত সাপেক্ষে। কি শর্ত? বেটিকে নিজের স্ত্রী বলে স্বীকার করে নিতে হবে ওর। সে তো অজ্ঞান হয়ে আছে, কিন্তু আমার জ্ঞান আছে, বলে উঠলেন ইসাবেলা। স্যার পিটার বোম, মার্কুইজ অব মোরেলার হয়ে আমি কথা দিচ্ছি তোমাকে, আজকের এর পরাজয়ের পরও বেঁচে থাকার বিনিময়ে সিনোরা বেটিকে নিজের স্ত্রী হিসেবে স্বীকার করে নিতে বাধ্য থাকবে সে। যদি সে তা না করে, আমাদের পক্ষ থেকে মৃত্যুদণ্ডের ব্যবস্থা করা হবে তার জন্য, এবং মৃত্যুদণ্ড কার্যকর করার আগে কেড়ে নেওয়া হবে তার পদবি। উঠে দাঁড়ালেন রাজা ফার্ডিনান্ড। মার্চিওনিস অব মোরেলা, তোমার জন্য স্বেচ্ছায় চ্যাম্পিয়ন হওয়া স্যার পিটার বোম উপযুক্ত বদলা নিয়েছেন মার্কুইস অব মোরেলার উপর, কিন্তু যেই মাত্র শেষ করে দিতে উদ্যত হলো সে তোমার স্বামীকে, তখনই শয়তানটার জন্য প্রাণ ভিক্ষা চাইলে তুমি তার কাছে। তোমার স্বামীকে ক্ষমা করে দিতে রাজি হয়েছে তোমার চ্যাম্পিয়ন। কাজেই এই ডুয়েলের এখানেই সমাপ্তি ঘোষণা করছি আমি, এবং বিজয়ী বলে ঘোষণা করছি স্যার পিটার বোমকে। প্রধান নকিবের গলায় শোনা গেল আবারও, বেটিকে স্ত্রী হিসেবে স্বীকার করে নেয়ার ব্যাপারে মোরেলার বাধ্যবাধকতা নিয়ে রানী ইসাবেলা যা বলেছেন একটু আগে,
তা তার ফরমান হিসেবে ঘোষণা করল উপস্থিত সবার উদ্দেশ্যে। মোরেলা সহচররা ওর অজ্ঞান দেহটা ধরাধরি করে নিয়ে চলে গেল বুল রিংয়ের বাইরে। বেটিও গেল তাদের সঙ্গে। নিজের ঘোড়ায় চড়ে বসল পিটার। আবারও রিংয়ের চতুর্দিকে চক্কর দিল ঘোড়ার পিঠে সওয়ার হয়ে। এবার ওকে অভিনন্দিত করতে কার্পণ্য করল না দর্শকরা, কিন্তু পিটার জানে ওর কাজ শেষ হয়নি এখনো। 25 পলায়ন এবং অতঃপর রাত নেমেছে। মার্গারেটে এসেছে পিটার। ওকে ফ্লাওয়ার অব নাইটহুড উপাধিতে ভূষিত করেছেন রাজা ও রানী। প্রস্তাব দিয়েছেন সে যদি স্পেনে রয়ে যায় তাহলে ওকে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা বানানো হবে। কিন্তু বিনীতভাবে সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে পিটার। বলেছে যার পণ্যায় দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছে ওকে স্পেনে। জীবনের বাকি দিনগুলো শান্তিতে কাটাতে নিজ দেশে ফিরে যেতে চায় সে, তাই রাজা ও রানীকে বিদায় জানিয়ে মার্গারেটকে সঙ্গে নিয়ে চলে এসেছে জাহাজে। যাত্রা শুরু করলেন ক্যাপ্টেন স্মিথ, কিন্তু মোহনার কাছাকাছি গিয়ে থামলেন। নোঙর ফেলার আদেশ দিলেন। রাতটা ভারী মনে হচ্ছে ওদের সবার কাছে। নববিবাহিত হওয়ার পরও প্রেমের অনুভূতি কাজ করছে না পিটার অথবা মার্গারেটের মনে। সন্দেহ, ভয় আর আসন্ন কোনো বিপদ যেন বোঝা হয়ে চেপে বসেছে ওদের দুজনের মনে। মোরেলার বিরুদ্ধে তলোয়ার লড়াইয়ের সময় বেশিরভাগ ক্ষেত্রে আঘাত করার বদলে আঘাত ঠেকিয়েছে পিটার। কাজটা করতে গিয়ে ওর কাঁধ আর হাতসহ শরীরের কয়েক জায়গা আহত হয়েছে। অতিরিক্ত রক্তপাতের কারণে দুর্বল বোধ করছে সে। শল্য চিকিৎসকের ভূমিকা পালন করতে হয়েছে ক্যাপ্টেন স্মিথকে। পিটারের ক্ষতস্থানগুলোর শুশ্রূষা করে কোনো কোনো জায়গা সেলাই করে দিয়েছেন তিনি। রাতটা কাটিয়ে দেওয়ার জন্য একটা বার্থে গিয়ে যখন শুয়ে পড়ল পিটার, টের পেল ওর সারা শরীর, বিশেষ করে পিঠটা ব্যথা করছে ভীষণ। ঠিকমতো ঘুমাতে পারল না সে। একটু তন্দ্রা মতো আসে, তখন কোনো একটা দুঃস্বপ্ন দেখে সে। সঙ্গে সঙ্গে ভেঙে যায় ঘুম। সূর্য ওঠা মাত্র বাদ ছেড়ে নেমে পড়ল পিটার। দেখতে পেল কাছেই হাঁটু গেড়ে বসে আছে মার্গারেট। বাবার জন্য এক মনে প্রার্থনা করছে ঈশ্বরের কাছে। পিটারের দেয়া বুদ্ধি অনুযায়ী গতকাল রাতে একটা কাজ করেছেন স্মিথ। রং দিয়ে মার্গারেট নামটা লেখা ছিল জাহাজের কাঠামোর একদিকে, সেটা মুছে দিয়েছেন তিনি। সে জায়গায় বানোয়াটে একটা নাম লিখেছেন, সান্টা মারিয়া। ওই নামে জন কাস্টেলের একটা জাহাজ ছিল ইংল্যান্ডে। ব্যবসা যখন গুটিয়ে নিচ্ছিলেন তিনি, জাহাজটা বিক্রি করে দেন তখন। হুয়ান বার্নালদেজের মতো ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া আর কেউ জানে না কথাটা। সেভিলের বন্দর কর্তৃপক্ষের জানার প্রশ্নই আসে না। এখন তাই ভাগ্যের উপর নির্ভর করতে হবে পিটারকে। সান্টা মারিয়া নামের অন্য কোনো জাহাজ সেভিলে হাজির হলে ফেঁসে যাবে ওরা। তবে আপাতত মনে হচ্ছে সব কিছু ঠিক আছে। জন কাস্টেলের উদ্ধার অভিযানে অংশ নেবে যে 12 জন লোক, সকাল 6টা নাগাদ তাদেরকে জড়ো করে ফেললেন স্মিথ। মার্গারেটকে সঙ্গে নিয়ে কেবিন ছেড়ে বের হলো পিটার। গিয়ে দাঁড়ালো ওই 12 জনের সামনে। কিভাবে কি করতে হবে বুঝিয়ে বলল ওদেরকে। তারপর সবাই মিলে ঝটপট নাস্তা সেরে নিল। স্প্যানিশ আলখাল্লা পরে নিল ওই 12 জনের প্রত্যেকে। একটা করে তলোয়ার আর খঞ্জন নিল আলখাল্লার আড়ালে। একটা নৌকা নামানো হলো জাহাজ থেকে। সাধারণ স্প্যানিশ নাবিকের বেশ ধরা ওই 12 জন সওয়ার হলো সেটাতে। ওদের সঙ্গে যাওয়ার ব্যাপারে জেদ ধরল পিটার। এরকম ঘটতে পারে আগেই অনুমান করেছিল মার্গারেট, তাই এ ব্যাপারে আগেই কথা সেরে রেখেছে ক্যাপ্টেনের সঙ্গে। স্মিথ বললেন, সিনিয়র পিটার, কিছু মনে করবেন না, আপনার অনুরোধ রক্ষা করতে পারছি না। আমি এ জাহাজের ক্যাপ্টেন। আমার যে 12 জন লোক এখন উদ্ধার করতে যাচ্ছে মাস্টার কাস্টেলকে, তাদের নেতাও আমি। সুতরাং আমার কথা শুনতে হবে আপনাকে। আপনি গুরুতরভাবে আহত। এই অবস্থায় আপনাকে সঙ্গে নেওয়া যাবে না, কারণ নিজেদের প্রাণ বাঁচাতেই হয়তো ব্যস্ত থাকতে হবে আমাদের। আপনার দিকে মনোযোগ দেওয়ার সময় পাব না। দয়া করে নিজেকে বোঝা হিসেবে চাপিয়ে দেবেন না আমাদের উপর। তাছাড়া নৌকাটাও বেশি বড় না, আপনি উঠলে আর জায়গা থাকবে না। মাস্টার কাস্টেলকে যদি উদ্ধার করতে পারি আমরা, তাকে বসতে দেব কোথায়? আরও কথা আছে। মুখ খুলল কাছে দাঁড়িয়ে থাকা মার্গারেট। ডুয়েলের কারণে তোমার চেহারা চিনে ফেলেছে অনেকেই। কাজেই কুয়েমা দেরোয়
তোমাকে হঠাৎ দেখতে পেলে সন্দেহ জাগতে পারে অনেকের মনে। তাছাড়া আমার মনে হয় তীরে যাওয়ার বদলে জাহাজে থাকাটা তোমার জন্য বেশি জরুরি, কারণ হঠাৎ যদি কোনো প্রয়োজন দেখা দেয় উপকারে আসতে পারবে তুমি। তারপরও জোরাজুরি করতে লাগলো পিটার। বাধ্য হয়ে মার্গারেট বলল, বাবাকে ফিরে পাবো কিনা জানি না পিটার। তুমিও যদি হারিয়ে যাও আমি কাকে নিয়ে ফিরে যাব ইংল্যান্ডে? চুপ হয়ে গেল পিটার। ওর সঙ্গে হাত মিলিয়ে নৌকায় উঠলেন স্মিথ। সঙ্গে সঙ্গে দাঁড় বাইতে শুরু করলো ওই 12 জন। মার্গারেটকে নিয়ে জাহাজের পরিকুটে গিয়ে দাঁড়ালো পিটার। উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে নৌকাটার দিকে। ওদের কথা মতো তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী এক নাবিক গিয়ে চলল ক্রেস নেস্টে। সেখান থেকে নজর রাখল সে সেভিল শহরটার উপর। সকাল 8টা নাগাদ চেঁচিয়ে বলল সে, যাদেরকে পুড়িয়ে মারা হবে আজ তাদেরকে নিয়ে একটা মিছিল বের হয়েছে। ধর্মবিচার সবার একাধিক ঝান্ডা দেখতে পাচ্ছি আমি। মজা দেখার জন্য শহরের বিভিন্ন বাড়ির জানালায় জড়ো হচ্ছে লোকজন। কেউ কেউ উঠে পড়েছে বাড়ির ছাদে। ক্যাথেড্রালের ঘড়ির ঘণ্টাও শোনা যাচ্ছে। ঢং ঢং করে সকাল 8টা বাজার ঘোষণা দিল ক্যাথেড্রালের ঘড়িটা। কুয়েমাদেরোর দিকে এগিয়ে চলেছে অনেকগুলো মানুষের একটা মিছিল। একেবারে সামনের দিকে আছে বেশ কয়েকজন সশস্ত্র সৈন্য। তাদের বেশিরভাগের হাতে বর্শা, কারো কারো কোমরে ঝুলছে তলোয়ার। এদের ঠিক পেছনেই কালো আলখাল্লা পরিহিত একজন যাজকের নেতৃত্বে বহন করা হচ্ছে বিশাল এক ক্রুসিফিক্স। তার পেছনে আছেন আরও কয়েকজন যাজক। পবিত্রতার প্রতীক হিসেবে তুষার সাদা আলখাল্লা পরেছেন তাদের সবাই। ধর্মবিচার সবার উঁচু ঝান্ডা তাদের প্রত্যেকের হাতে। এদের পেছনে আছে সাধারণ কয়েকজন লোক। কাঠকুদে বানানো মূর্তি অথবা চামড়ার গায়ে আঁকা চিত্রকর্ম বহন করছে তারা। ওসব মূর্তি আর চিত্রকর্মের মাধ্যমে বোঝানো হচ্ছে যে বা যারা ধর্মবিচার সবার হাত ফসকে পালাতে চায় তাদের আসলে নিস্তার নেই। সাধারণ কয়েকজন লোক কয়েকটা কফিনও বহন করছে, যাদেরকে আজ পুড়িয়ে মারা হবে আগুনে। ওই কফিনগুলোর পেছনে আছে তারা। ভেড়ার চামড়া দিয়ে বানানো জ্যাকেট পরিয়ে দেওয়া হয়েছে তাদের সবাইকে। সেসব জ্যাকেটের গায়ে রং দিয়ে আঁকা হয়েছে শয়তানের চেহারা। প্রত্যেকের জ্যাকেটে জ্যানতেনভাবে আঁকা হয়েছে লোকটার দেহাবয়ব ও দাউ দাউ করে জ্বলন্ত আগুনে প্রজ্বলিত হচ্ছে শরীরটা। এদের পেছনে দেখা যাচ্ছে বেশ কয়েকজন সান বেনিটোকে। নিজেদের পাপের জন্য অনুতপ্ত হয়ে চাঁদি কামিয়ে ফেলেছে তারা। বাহারি উজ্জ্বল রঙের আলখাল্লা পরে আছে সবাই। এদের পেছনে আছে আরেক সারি সশস্ত্র সৈন্য। ভেড়ার চামড়া দিয়ে বানানো জ্যাকেট পরে আছে যারা। তাদের মধ্যে একজন সওয়ার হয়েছেন একটা গাধার পিঠে।